এইটা কি? জি ম্যাম, ফাইল। সেটা তো আমিও দেখছি। কার ফাইল এটা? ফয়সাল সাহেবের ফাইল। আপনি আনলেন কেন? উনি কোথায়? না ম্যাম, আসলে ভাবলাম আমরাই তো, তাছাড়া ওনার গা ব্যথা করছে তাই নিয়ে আসলাম। খাটিয়ে দুটো চর মারলে জনদরদি ছুটে যাবে। যান সামনে থেকে। আমিও চুপচাপ বেরিয়ে পড়লাম ম্যামের কেবিন থেকে। এবার মূল কথায় আসি। আমি জাহিদ হাসান জনি, একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি, আর যিনি আমাকে ধমকালেন তিনি হলেন আমার বস, মানে এই কোম্পানির মালিক। ওনার নাম নীলা স্যাম। আমার থেকে ছোট হবে, দেখতে সেই লাগে, তাই তো জনদরদি হয়ে বারবার ওনার কেবিনে ওনাকে দেখতে যাই। কি করব, মন তো মানে না, মনে ধরে গেছে, তাই তো সবসময় ওনার দিকে তাকিয়ে থাকি। কি চেহারা, দেখলেই জড়িয়ে ধরতে মন চায়, কিন্তু সমস্যা একটাই, উনি আমাকে দেখতে পারেন না। যাক, এবার গল্পে আসি। ম্যামের কেবিন থেকে বের হয়ে নিজ ডেস্কে এসে বসলাম। তখন ফয়সাল সাহেব বলে উঠলেন, কি ব্যাপার জনি সাহেব, আমার ফাইল কোথায়? ও ম্যামের রুমে ফেলে এসেছি, দাঁড়ান নিয়ে আসছি। আবার ম্যামের রুমে গেলাম। ম্যাম আসবো? আবার আপনি? কি হইছে? না মানে ম্যাম, ওই ফাইলটা নিতে এসেছি। নিয়ে যান আর সামনে থেকে দূর হন। ম্যাম একটা কথা বলি। তাড়াতাড়ি বলে দূর হন। আপনি ঘাড়ো করে কাজল দিতে পারেন না? তাহলে সুন্দর দেখা যেত। কি বললেন আপনি? না মানে কারোর যাতে নজর না লাগে। আপনি যাবেন সামনে থেকে? ম্যাম রেগে গেছেন, তাই তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। এই মেয়েটার মনে কি রসকস নেই, সারাক্ষণ শুধু গম্ভীর হয়ে থাকে। আজ দুপুরে কাজ করছি, তখন গাছে চিল্লাচিল্লির আওয়াজে তাকিয়ে দেখলাম আমার কলিগ জহিরুল ভাইকে ধমকাচ্ছেন। ম্যামকে দেখে একধারে তাকিয়ে থাকলাম, ওনাকে নিয়ে কল্পনায় সুখের সাগরে ভাসছি। তখন কারো ধমকের কারণে বাস্তবে ফিরলাম, চেয়ে দেখি ম্যাম সামনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? আপনি কাজ রেখে হাবলার মতো তাকিয়ে আছেন কেন? কাজ করতে ভালো না লাগলে চাকরি ছেড়ে দেন। কেন যে এসব অকর্মা লোককে বাবা চাকরি দিয়েছে? ম্যাম তার কেবিনে যেতে যেতে বিড়বিড় করে বললেন, আজ অন্য কোম্পানির সাথে আমাদের প্রেজেন্টেশন আছে। আমরা যথাসময়ে চলে গেলাম, সাথে নীলা ম্যামও আছে। প্রেজেন্টেশন চলছে, সব ঠিকঠাকই চলছিল। এক পর্যায়ে ম্যামের সাথে তাদের কথা কাটাকাটি হয়ে ডিলটা ক্যান্সেল হয়ে গেল। ম্যাম সেই রেগে আছে। কনফারেন্স রুম থেকে বের হতেই ম্যাম আমার গালে সজোরে একটা চড় দিল। আমি চোখে সর্ষে ফুল দেখছি। আমি প্রতি উত্তরে বললাম, ম্যাম মারলেন কেন? তোদের রাখি কি বসে বসে খাওয়ার জন্য? আমরা আবার কি করলাম? তোদের জন্যই তো দিলটা ক্যান্সেল হলো। তোরা কিছু বললি না কেন? আমরা কিছু বলার আগেই তো আপনি ওদের সাথে রেগে গেলেন। তোর সাহস তো কম না, তুই আমার দোষ দিচ্ছিস। সামনে থেকে যা, তা না হলে তোকে কি করব তা আমি নিজেও জানি না। ম্যামে রেগে যাওয়া দেখে আমি সামনে থেকে চলে আসলাম। ভুল করেছে উনি, আর দোষ চাপাচ্ছে আমাদের উপর। ওনার বাবা কত ভালো মানুষ, আর উনি এমন বজ্জাত হলেন কোথা থেকে? কেন যে ওনার বাবা অসুস্থ হলেন আর উনি এই কোম্পানির বস হলেন? আর ভালো লাগে না, মন চায় চাকরিটা ছেড়ে দিতে, কিন্তু চাকরিটা অনেক প্রয়োজন, তাই ছাড়তেও পারি না। তাছাড়া কোম্পানিতে ময়ন করার সময় 5 বছরের শর্ত দেওয়া ছিল। এর আগে কোম্পানি থেকে যেতে পারবো না। ঘরের দিনের প্রস্তুতি নিয়ে বের হলাম। অফিসে গিয়ে নিজের ডেস্কে বসলাম। না, একবার ম্যামকে দেখে আসি। ম্যামের কেবিনের সামনে গিয়ে যেই একটু দেখে চলে আসতে যাব, তখনই ম্যামের ডাক। কি ব্যাপার, কিছু বলবেন? না। তাহলে এখানে কি করছেন? কাজ করতে মন চায় না নাকি? না মানে ম্যাম আসলে। আসলে কি? কাজ ফাঁকি দেওয়ার বাহানা শুধু। যান গিয়ে কাজ করুন। যা, একটু দেখতে গিয়েছিলাম, তাও ধরা খেয়ে গেলাম। সব সুন্দরী মেয়েরা কি রাগী থাকে নাকি? আমার পরিটা এমন, মনে হয় জন্মের সময় মুখে মধু দেয়নি, যার কারণে মুখে
তিতা তিতা কথা। এভাবেই বেশ কিছুদিন চলে গেল, আর ম্যামের ব্যবহারেও জীবন অতিষ্ঠ হয়ে গেছে। হঠাৎ এক সকালে অফিসে কাজ করছি, একটা ফাইল সাইন করার জন্য ম্যামের কাছে যাচ্ছিলাম। কে জানতো একই সময় ম্যামও কেবিন থেকে বের হচ্ছিল, যার ফলে দরজার কোণার সাথে হোঁচট খেয়ে ম্যামকে নিয়ে পড়ে গেলাম। আহা, কি শান্তি লাগছে, চোখটা বুজে আছি। খেয়াল আসতেই ম্যামের উপর থেকে উঠলাম। চারপাশ ঘুরতেই দেখলাম অফিস স্টাফরা সবাই জড়ো হয়ে গেছে। ম্যাম আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। সরি ম্যাম, আমি দেখতে পাইনি। ছোট লোকের বাচ্চা, তুই ইচ্ছে করে আমার সাথে অসভ্যতামি করছিস। কি বলছেন এসব? আমি কিছুই করিনি। ছি ছি জনি ভাই, তোমাকে কত ভালো ভেবেছিলাম, আর তুমি কি না। বিশ্বাস করো, তোমরা এরকম কিছুই করিনি আমি। কি বিশ্বাস করতো ওরা? তুই আগে থেকে সুযোগ খুঁজছিলি আমার সাথে অসভ্যতামি করতে। আজ সুযোগ বুঝে তুই আজ আমার সতীত্ব নষ্ট করতে চেয়েছিলি। এই বলে ম্যাম ন্যাকা কান্না শুরু করে দিল। আমি তো অবাকের পর অবাক, কি থেকে কি হয়ে গেল। ম্যাম যা বলছে তাই সবাই বিশ্বাস করছে। ফয়সাল ভাই, তুমিও কি বিশ্বাস করো? সে মাথাটা নিচু করে ফেললো। ইরা, তুমিও? ইরা সেখান থেকে চলে গেল। আমি তো প্রায় পাগল প্রায় অবস্থা। তোমরা সবাই বিশ্বাস করো। আরে আমি তো ম্যামকে ভালোবাসি, ওনার সাথে কিভাবে এসব করব? একটু বিশ্বাস করো। কিভাবে বিশ্বাস করি? কি প্রমাণ আছে তোমার কাছে তুমি যে ম্যামের সাথে অসভ্যতামি করনি? প্রমাণ না, এক দৌড়ে কন্ট্রোল রুমে চলে গেলাম। সেখান থেকে তখনকার সিসি ক্যামেরা ফুটেজ চেক করলাম। হ্যাঁ, এই তো পেয়েছি। তখনকার ফুটেজটা পেয়ে গেছি। ফুটেজটা গিয়ে যেন প্রাণ ফিরে পেলাম। সবার সামনে ফুটেজটা চালু করে দিলাম। সবাই এবার বিশ্বাস করলে তো আমি ইচ্ছা করে এসব কিছু করিনি। সবাই মাথা নিচু করে ফেললো। সবাইকে উদ্দেশ্য করে বললাম, কি করিনি তোমাদের জন্য আমি? কত কাজ আমি নিজে করে দিয়েছি তোমাদের। ম্যামের বকা খেয়েও তোমাদের ফাইল সাইন করে এনে দিয়েছি। এতদিন তোমার সাথে কাজ করছে, এতটুকু চিনলে না আমাকে? সব কিছু মনে থাকবে আমার। এবার ম্যামের দিকে তাকালাম, মাথা নিচু করে আছে। আর আপনি কি বলছেন? আপনার সতীত্ব নষ্ট করতে চেয়েছি, এত নিচু মন মানসিকতা আপনার। আরে আমি আপনাকে ভালোবাসি, এত অপমানের পরেও আপনার পাশাপাশি থাকি, কারণে অকারণে আপনার কাছে যাই। এই চেহারা নিয়ে এত অহংকার করেন? আরে ফর্সা হলে যদি সুন্দর হতো তাহলে আপেলের চেয়ে মূলার দাম বেশি হতো। একটা কথা মনে রাখবেন, ভালোবাসি বলে এতটা রেসপেক্ট করি, তা না হলে আর কিছু বললাম না। নিজের ডেস্কে এসে মাথা টেবিলে দিয়ে বসে পড়লাম। রাগে আর ভয়ে গা কাঁপতে থাকলে চোখ দিয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পিছনে তাকালাম। তুমি? হ্যাঁ, আমি জানতাম আপনি এমন কাজ করতেই পারেন না, তাই তো সামনে থেকে চলে আসলাম। এখন চলেন, দুপুর হয়ে গেছে, লাঞ্চটাও করে আসি। না, তুমি যাও। আরে চলেন তো, মনটাও হালকা হয়ে যাবে। এক প্রকার জোর করেই নিয়ে গেল বাইরে। ফিরে এসে কাজ জমা দিয়ে বাসায় চলে আসলাম। রাতটা নির্ঘুম কাটালাম আর চিন্তা করলাম, নীলা মানে ম্যামের সামনে আর এত যাব না। ওকে ভালোবাসার ভূত মাথা থেকে তাড়াতে হবে। বামন হয়ে চাঁদে হাত বাড়ানো ঠিক হবে না। আল্লাহ যা করে ঠিকই করে। পরের দিন অফিসে চলে আসলাম। অফিস স্টাফরা সবাই কালকের ব্যবহারের জন্য সরি বলল। আমি ইটস ওকে বলে দিলাম। তারপরে ওদের প্রতি একটা অভিমান থেকে গেল। আর ফয়সাল ভাইয়ের সাথে তো কথাই বলিনি। এত ভালো জানতাম ওনাকে, আর উনি কিনা আমাকে অবিশ্বাস করলো। কেউ না জানুক, উনি জানতো আমি ম্যামকে ভালোবাসি। যাক, সেদিন আর ম্যামের সাথে দেখা হয়নি। ওনার বের হয়ে যাওয়ার আগে আমি বার হয়ে গেছি। তার পরের দিন সকালে ডেস্কে এসে বসলাম।
ম্যাম সামনে দিয়ে ওনার কেবিনে গেল। সবাই দাঁড়িয়ে গেল, সাথে আমিও। যাওয়ার সময় একবার আমার দিকে আর চোখে তাকিয়ে গেল। আমি আমার মতো কাজে মনোনিবেশ করলাম। সমস্যা বাঁধলো বিকালের দিকে। ফাইলে সাইন লাগবে ম্যামের। ওনার সামনে কিভাবে যাব, তাই ফাইলটা পিয়নকে দিয়ে পাঠালাম। চিন্তায় আছি, এত কিছুর পরও আমার ফাইলে সাইন করে না। না করে কিছুক্ষণ পর পিয়ন ফাইল নিয়ে আসলো। না, সাইন করে দিয়েছে তাহলে। ফাইলটা জমা দিয়ে চলে আসলাম। এরকম করে আরও 3 দিন চলে গেল। এই 3 দিন ম্যামের সামনাসামনি হয়নি। বিপত্তি বাঁধল 4র্থ দিন। ফাইল দেওয়া হলো অনেকগুলো। এতগুলো কাজ করতে করতে বিকাল হয়ে গেল। এক এক করে সবাই চলে যাচ্ছে। কাজগুলো শেষ না করেও যেতে পারছি না। এক এক করে সবাই চলে গেল। এখন শুধু আমি আর ম্যাম আর পিয়ন। বুঝি না, আজকে আমাকে ইচ্ছা করে এত বেশি কাজ দিয়েছে। কি ব্যাপার ম্যাম, এখনো যাচ্ছে না কেন? উফ, কখন না সামনে এসে পড়ে। কাজগুলো শেষ করে পিয়নকে বুঝিয়ে দিয়ে যেই বের হতে যাব, তখনই কারো কোমল সুরে ডাক পড়ল। পিছনে ফিরে দেখি ম্যাম। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। ম্যাম আমার সামনে আসলো, আমতা আমতা করা বলল, আমি সরি, আসলে আমি বুঝতে পারিনি। আমি চুপ করে আছি। তাই ম্যাম আবারও বলল, জনি সাহেব, আমি সরি, ভুল তো মানুষেরই হয়। আচ্ছা চলুন, আপনাকে বাসায় ড্রপ করে দেই। ধন্যবাদ ম্যাম, আমি একাই যেতে পারবো। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। এখন আর বেশি দরকার ছাড়া ম্যামের কেবিনে যাই না। ফাইল সাইন লাগলে পিয়নকে দিয়ে করিয়ে আনি। এখন ম্যাম শুধু আর চোখে তাকায় আমার দিকে। ফয়সাল সাহেবের সাথে এখনো ভালোভাবে কথা বলি না। বিকালে ফয়সাল সাহেব আমার ডেস্কে আসলেন। জনি সাহেব, আমি জানি আপনি এখনও আমার উপরে রেগে আছেন। আসলে ওই দিন আপনি যেভাবে ম্যামকে জড়িয়ে ধরেছিলেন, যা অবিশ্বাস করার মতো। কেউ না জানুক, আপনি তো জানতেন যে আমি ম্যামকে ভালোবাসি। তার সাথে এরকম আমি করতে পারি না। আচ্ছা ভাই, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দে। এই বলে আমাকে জড়িয়ে ধরলো। আমিও আর রাগ করে থাকতে পারলাম না। যাই হোক, সব কিছু আগের মতো চলতে লাগলো। শুধু ম্যামের সাথে দূরত্বটা বাড়িয়ে দিয়েছি। দুপুরে ফয়সাল সাহেবকে দিয়ে ম্যামের কাছে ফাইলটা পাঠালাম। আসুন। ফাইলটা একটু সাইন করে দিতেন যদি। দেন। ম্যামের দিকে বাড়িয়ে দিল। কার ফাইল এটা? জনি সাহেবের। ওনার ফাইল আপনি আনলেন কেন? আসলে ওনার গা ব্যথা তো, তাই। ওনাকে ডাক দিন। আমার ডাক শুনে ম্যামের কেবিনে চলে আসলাম। ম্যাম আসবো? আসুন। ডেকেছিলেন আমাকে? আগে বসুন। বসলাম চেয়ার টেনে। নিচের দিকে তাকিয়ে বসে আছি। আপনার গায়ে কি হয়েছে? হালকা চোট লেগেছে। আপনি আমাকে বললেই তো আমি আপনার ডেস্কে গিয়ে ফাইল সাইন করে দিয়ে আসি। কিছুক্ষণ চুপ থেকে আবার ম্যাম, অন্যের হাতে পাঠানোর কি দরকার? আমি কি কলা গাছের সাথে কথা বলছি নাকি? আমার চোখের দিকে তাকান। ম্যামের কথায় ম্যামের দিকে তাকালাম। ভয়ে আমার বুক শুকিয়ে যাচ্ছে। দেখুন, আমি জানি আপনার গায়ে কোনো চোট লাগেনি। আমি সত্যিই সরি। ওই দিন আমি বুঝে উঠতে পারিনি, হঠাৎ এসে আমার উপর পড়লেন। আমি সত্যিই সরি। বিস্মিতভাবে তাকালো। চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমা হয়েছে। ফাইল সাইন করা শেষে আমি ফাইল নিয়ে বেরিয়ে আসলাম। এভাবে আরও কিছুদিন চলে গেল। এখন দেখি ম্যাম তার কেবিন থেকে প্রায়ই বের হয়ে আমার ডেস্কের আশেপাশে হেঁটে বেড়ায়, আমার প্রতি নজরদারি করে। আমি আমার মতো ওনার প্রতি এখন ততটা আগ্রহ দেখাই না। উনি আমাকে খুব ভালোভাবেই নজরে রাখে। ওনার প্রতি আগ্রহ দেখাই না বিধায় হয়তো আমার প্রতি এতটা আগ্রহী। আমি কোনো মেয়ে কলিগের সাথে কথা বললে ম্যামের চোখ মুখ লাল হয়ে যেত। আজ দুপুরে ডেস্কে বসে কাজ করছি, তখনই ইরা আসলো। কি করেন ভাইয়া? লাঞ্চ করবেন না? করব। তাহলে ভাইয়া আমার সাথে চলেন, আমি আজ নিজের হাতে রান্না করে নিয়ে আসছি। প্লিজ প্লিজ প্লিজ, না করবেন না? তুমিও না বাচ্চাদের মতো করো।
আচ্ছা চলো। আমি আর ইরা হাসতে হাসতে আমার ডেস্ক থেকে বের হচ্ছি। হঠাৎ কে যেন আমার কলার ধরলো। আমি তাকিয়ে দেখি নীলা ম্যাম। মুখ চোখ কেমন রক্তবর্ণ ধারণ করেছে। আমি তো ভয় পেয়ে গেলাম, কি করলাম আবার কে জানে। তখনই ম্যাম বলল, কি পেয়েছিস? আমাকে এড়িয়ে চলবি? অন্য মেয়ের সাথে হাসাহাসি? তুই না আমাকে ভালোবাসিস? এ তোর ভালোবাসা? কি করছেন ম্যাম? কলার ছাড়ুন, সবাই দেখছে। ছাড়বো না তোকে। আমাকে প্রেমের জালে ফাঁসিয়ে এখন এড়িয়ে চলছিস? অন্য মেয়ের সাথে হাসাহাসি করছিস? এই বলে আমাকে কলার ধরে টানতে টানতে ওনার কেবিনে নিয়ে গেল। ইরা সহ বাকি সবাই দেখি হাসছে। ওনার কেবিনে নিয়ে আমি চুপচাপ চেয়ারে বসে থাকলাম। ম্যাম ধপ করে ওনার চেয়ারে বসে পড়লেন। আমার সামনে বসে বারবার হাত দিয়ে চোখের পানি মুছছে মানবতার খাতিরে। এক পিস টিস্যু এগিয়ে দিলাম। এবার তিনি শব্দ করে কেঁদে দিলেন। এখানে চুপচাপ বসে থাকবি, আর যদি কোনো মেয়ের সাথে দেখি তোকে খুন করে ফেলবো, দেখিস। শয়তান একটা। এই বলে আবার কান্না করতে ব্যস্ত হয়ে পড়ল। ম্যাম কান্না করছে আর আমার দিকে রাগী চোখে তাকাচ্ছে। অনেকক্ষণ বসে থাকলাম। না, আর বসে থাকা যায় না। ম্যাম আমি চলে যাই। এই কথা বলতেই ম্যাম আমার গলা চেপে ধরলো। কই যাবি? হ্যাঁ, কই যাবি? এখানে চুপচাপ বসে থাক, না হলে গলা চেপে মেরে ফেলবো কুত্তা। ওই ডাইনিটার সাথে যাইতি, তাই না? এখানে চুপ করে বসে থাক। উনি গলা চেপে ধরাতে আমি কেসে উঠলাম আর উনি আমাকে পানি খাওয়াতে ব্যস্ত হয়ে পড়লেন। ও খোদা, তুমি কোথায়? আর কতক্ষণ বসিয়ে রাখবে? কিছুক্ষণ পর পর শুধু কফি খাওয়াচ্ছেন আর বসে বসে কান্না করছেন। আমার এখন কাজ হচ্ছে কফি খাওয়া আর ওনার কান্না দেখা। এই পর্যন্ত 4 মগ খাওয়া শেষ। আল্লাহ তুমি রক্ষা করো, এই মেয়ে তো আমাকে মেরে ফেলবে। আর কতক্ষণ বসিয়ে রাখবেন? ওইদিকে ইরা নিজ হাতে রান্না করে এনেছে। ভাবতেই জিভে পানি এসে গেছে। এখানে বাসা ভাড়া নিয়ে একা থাকি। বাবা মা গ্রামে থাকে। বুয়ার হাতে রান্না খেতে খেতে জীবন শেষ। না, ইরার হাতে রান্না মিস করা যাবে না। এইদিকে ম্যামও আমাকে ছাড়ছে না। এবার ম্যামকে বললাম, ম্যাম আর কতক্ষণ বসিয়ে রাখবেন? দুপুর গড়িয়ে বিকাল হতে চললো, কিছু তো খেতে হবে। ওইদিকে ইরার নিজ হাতে আমার জন্য রান্না করে এনেছে, এখনো হয়তো খাবার নিয়ে বসে আছে। প্লিজ যেতে দিন। এই কথা বলে মনে হয় বড় রকমের ভুল করে ফেলেছি। ম্যাম তার রক্তবর্ণ চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে থেকে হঠাৎ ম্যাম চিৎকার করে বলে উঠল, কি বললি তুই? এই বলে ড্রয়ার থেকে একটা চাকু বের করে আমার গলার দিকে ধরলো। কি করছেন ম্যাম? পোঁচ লেগে যাবে তো, নামান। কি বলেছিলি আবার বল। আমাকে কিন্তু ভয় দেখাবেন না। ম্যাম অগ্নিমূর্তি ধারণ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি যাই বলি না কেন, ম্যামের সামনে গেলে ওনার গম্ভীর চেহারা দেখলে ভয়ে একেবারে চুপসে যাই আমি। ম্যাম দেখলাম কাকে যেন ফোন করে খাবারের অর্ডার দিল। কিছুক্ষণ পর খাবার চলে আসলো। আহা, খাবার দেখে জিভে পানি চলে আসছে। ইচ্ছা করছে খাবারের উপর লাফ দিয়ে পড়ি। ফর্মালিটির জন্য চুপচাপ বসে আছি। কি হলো? বসে আছো কেন? হাত ধোও। আমি হাত ধুতেই ম্যাম নিজ হাতে খাবার তুলে দিলেন। আমি আমার মতো খেয়ে শেষ করলাম। ম্যামও আমার সাথে খেলেন, তবে অল্প। এবার যাও, তবে ইরা, নাহার আর রুমার আশেপাশে যেন না দেখি। আমি সুযোগ পেয়ে এক প্রকার দৌড়েই চলে আসলাম। আপনারা কি মনে করেছেন নীলা ম্যামের মিষ্টি কথায় আমি আগের সব কিছু ভুলে গেছি? মোটেও না। ওনার মায়াজালে আমি আর জড়াচ্ছি না। ম্যামের কেবিন থেকে বের হতেই কতগুলো উৎসুক মুখ আমার দিকে তাকিয়ে আছে। তারা হয়তো জানতে চাচ্ছে ভিতরে এতক্ষণ কি হলো। আমি আমার ডেস্কে এসে বসতেই ইরা আর ফয়সাল আমার ডেস্কে আসলো। ইরা, আমি সরি, তোমার সাথে খেতে পারলাম না। আমি কিন্তু এখনো না খেয়ে আছি আপনার জন্য। চলুন না ভাইয়া। পাগলি বোন আমার, আমি ম্যামের কেবিনে খেয়েছি। ম্যাম জোর করে খাইয়েছে। তুমি ফয়সাল ভাইকে নিয়ে খেতে। ইরা ফয়সালের দিকে রাগী চোখে তাকিয়ে বলল,
ওনার কি আমার সাথে খাওয়ার সময় আছে নাকি? ওনার তো নাহার আর রুমা আছে। আমি কিন্তু এখনো খাইনি, চলো। আমি খাবো না, আপনার সাথে যান, রুমা আর নাহারের কাছে যান। আমার কিন্তু খুব ক্ষুধা লেগেছে, চল না প্লিজ। ইরা যাও, তোমাদের দুজনেরই এখন অনেক খিদা, আগে গিয়ে খাও, ওসব বিষয়ে পরে কথা বলা যাবে। ইরা ফয়সালের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, বলে হাঁটা ধরল আর ফয়সাল পিছে পিছে চলল। আমি আনমনে হাসছি আর ভাবছি এদের ভিতর কিছু একটা ঘটতে চলছে। কৌতূহল বশত ইরার ডেস্কে গেলাম। আহা, কি সুন্দর খাবার সামনে রেখে একজন আর একজনের দিকে তাকিয়ে আছে। আমি হালকাভাবে কাশি দিয়ে বললাম, খাবার সামনে রেখে বসে কাশতে নেই। আমার কথায় দুজনের শুভ দৃষ্টির বাধা ঘটল। দুজনই বেশ লজ্জা পেয়ে গেল। তুমি মিয়া আসার আর সময় পেলে না? নিজে তো পেট পূজারি করে এসেছো, এখন আমাদেরও খেতে দাও। ও শিওর শিওর, খাও, আমি কি সাহায্য করব? ফয়সাল ভাই আমার দিকে রাগী চোখে তাকালো। আচ্ছা খাও খাও, আমি পরে আসি। আমি আমার ডেস্কে এসে কাজে মন দিলাম। ম্যামের সাথে যাতে দেখা না হয় তাই তাড়াতাড়ি বের হয়ে গেলাম। রাতে আর বাসায় খেলাম না। ম্যাম যা খাওয়ালো তাতে দুদিন অনায়াসে থাকা যাবে। রাতে সুন্দর করে একটা ঘুম দিলাম। সকালে যথাসময়ে অফিসে চলে এসেছি। ম্যাম এখনো আসেনি, তাই ফয়সাল আর ইরা সহ বাকিদের সাথে কুশল বিনিময় করে কাজে মন দিলাম। কিছুক্ষণ পর ম্যাম আসলো। আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। ম্যাম দেখলাম আমার দিকে রাগী চোখে তাকিয়ে তার কেবিনে চলে গেল। আমি আবার কি করলাম কে জানে। ওইদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি আমার মতো কাজে মনোনিবেশ করলাম। একটা ফাইল জমা দিব, তাই ম্যামের সাইন লাগবে। ওনার কেবিনে আমার যেতেই মন চায় না, অন্যকে দিয়েও পাঠাতে পারবো না। অজ্ঞতা, আমাকে যেতে হলো। ম্যাম আসবো? হ্যাঁ আসুন, আপনার জন্য তো ওয়েট করছি। আমি কাছে যেতেই ম্যাম চেয়ার থেকে উঠে আমার কলার ধরলো, একটানে ওনার মুখের কাছে নিয়ে আসলো। ওনার প্রতিটা নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি। আমার হার্টবিট যেন ক্রমশই বেড়ে যাচ্ছে। ওই, তুই কালকে আমাকে না বলে গেলি না কেন? খুব বিরক্ত লাগছে আমার। আমি কলার থেকে হাত নামাতে নামাতে বললাম, দেখুন আমার এসব ভালো লাগছে না, সরুন। ম্যাম আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তাই দেন। এর থেকে বেশি কিছু আপনার থেকে আশা করা যায় না। আমার কথায় কিছুটা আঘাত পেয়েছে। দেখলাম ম্যামের চোখের কোণ থেকে কিছুটা পানি গড়িয়ে পড়ল। আমি ফাইল রেখে রুম থেকে বেরিয়ে আসলাম। আমার ডেস্কে এসে বসলাম। না, ফাইল তো জমা দেওয়ার সময় হয়ে গেছে। ফাইলগুলো আমার উপরের কর্মকর্তা আলামিন ভাইয়ের কাছে জমা দিতে হয়, উনি এসব হ্যান্ডেল করেন। কিছুক্ষণ পর পিয়নকে পাঠালাম ম্যামের কেবিনে ফাইল আনতে। পিয়ন ফাইল নিয়ে আসলো। আমি ফাইলগুলো আবার চেক করার জন্য খুলতেই অবাক। ফাইলের পেপারগুলো ভিজে জট লেগে গেছে। ভালো করে দেখে বুঝলাম ম্যামের চোখে পানি। কি মুসিবত! উনি কি আমাকে শান্তিতে থাকতে দিবেন না? আমি দিলাম সাইন করতে আর উনি কান্না করে ফাইলের ভিতর সাগর তৈরি করেছেন। কি আর করার, এগুলো এখন আবার শুকাতে হবে। পেপারগুলো খুলে একটা একটা করে ফ্যানের সামনে ধরলাম। গাছের ডেস্কের জয়ুল ভাই দেখে বলল, কি ব্যাপার জনি ভাই, এগুলো ভিজলো কিভাবে? কি আর বলবো, দুঃখের কথা ভাই। হাতের সাথে পানির গ্লাস লেগে ফাইলে পড়লো। তারপর যা হওয়ার তা তো দেখতেই পাচ্ছেন। সত্যি কথা তো আর বলা যায় না। অন্যদিকে দুই জোড়া চোখ আমার আর ম্যামের সব কাহিনী দেখেছে। তারা হলো ইরা আর ফয়সাল। ওরা দুজন মুচকি মুচকি হাসছে। একেই বলে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। অনেকক্ষণ ফ্যানের সামনে পেপারগুলো ধরে শুকালাম। দুপুরে আমার দিকে পড়লো ম্যামের কেবিনে। আসবো ম্যাম? হ্যাঁ আসো। ম্যামের দিকে তাকিয়ে দেখলাম ম্যামের চোখগুলো লাল হয়ে আছে, হয়তো কেঁদেছে। আমাকে ডেকেছিলেন? ম্যাম আমার পানে চেয়ে শান্তভাবে বলল, এখানে বসো। আমি বসলাম। এখানে কি কোনো কাজ আছে আমার? চুপ করে বসে থাকতে পারো না? শুধু শুধু কেন বসে থাকবো? এমন সময় দেখলাম পিয়ন খাবার নিয়ে আসলো। ম্যাম আমার দিকে প্লেট এগিয়ে দিয়ে বলল, হাত ধোও। আমি কেন? খাবে না?
হ্যাঁ, বাড়ি থেকে খেয়ে নিব। না, এখানে খাবে। দেখুন, আমি না আপনার কাজিন না আপনার বন্ধু। আপনার আর আমার মাঝে সম্পর্ক হলো মালিক কর্মচারী। সো আমি খেতে পারবো না। এই বলে চেয়ার থেকে উঠে চলে আসতে যাব, তখন ম্যাম আমার হাত ধরে ফেললো। তুমি ভালো করেই জানো কেন এমন করি। তোমার কথাবার্তা আমাকে খুব হার্ট করে। সকালের জন্য এমনিই রেগে আছি, এখন আর নতুন করে রাগিও না আমাকে। এই বলে ম্যাম এক টান দিয়ে আমাকে বসিয়ে দিল। নিজ হাত দিয়ে আমার হাত ধুয়ে খাবার বেড়ে দিল। আমি চুপচাপ বসে আছি, কেননা উনি যেই বদরাগী মেয়ে কখন কি করে বসে। কি হলো, বসে আছো কেন? ও, বুঝেছি। আমি ম্যামের দিকে তাকালাম, উনি আবার কি বোঝালেন। আমি ভাবনা থেকে বের হতেই দেখি ম্যাম আমার মুখের সামনে ভাত ধরে আছে। কি হলো, হা করো। না ম্যাম, আমি নিজেই খাচ্ছি। ম্যাম কিছুটা রাগী স্বরে বলল। আমি হা করতে বলেছি। আমিও হা করলাম। ঘপাঘপ খাবার মুখে তুলে দিতে লাগলো। আমাকে খাইয়ে দেওয়ার পর অবাক করে দিয়ে উনি ওনার ওড়না দিয়ে মুখটা মুছে দিল, যেন আমার বউ তার আঁচল দিয়ে মুছে দিল। এখন দেখলে কেউ বিশ্বাস করবে না উনি এতটা বদরাগী। আমি চলে আসতে যাব, তখন আবার আমার হাত টান দিয়ে ওনার খুব কাছে নিয়ে আসলো। আমার কপালের সাথে ওনার কপাল ঠেকালো, তারপর শান্তভাবে বলল। খুব ভালোবেসে ফেলেছি তোমায়। তোমাকে খুব করে পেতে ইচ্ছে করে, খুব কাছে পেতে ইচ্ছে করে। একটু ভালোবাসো আমাকে। এই বলে জড়িয়ে ধরলো। ম্যামের চোখে আমি পানি দেখতে পেলাম। না, ওনার এতটা কাছে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তাই ওনার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে চলে আসলাম। ম্যাম আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলতে লাগলো। তোমাকে তো আমার করেই ছাড়বো, দেখবো আমার ভালোবাসা উপেক্ষা করে কিভাবে দূরে যাও। এই বলে ম্যাম একটা দুষ্টু হাসি দিল। এইভাবেই দিনগুলো যেতে লাগলো, আর ম্যামের পাগলামিও দিন দিন বাড়তে লাগলো। এরকমই একদিন ম্যামের কেবিন থেকে দুপুরে খেয়ে বের হয়ে আমার ডেস্কে যাচ্ছিলাম। আমার ডেস্কে যেতে হলে ইরার ডেস্ক পেরিয়ে যেতে হয়। তো ইরার ডেস্কের কাছে যেতেই দেখি ইরা কান্না করছে। ইরা কান্না করে একাকার করে ফেলেছে, চোখ ফুলে লাল হয়ে গেছে। আমি কাছে গেলাম। ইরা, কি হয়েছে? এভাবে কান্না করছো কেন? ভাইয়া, ফয়সাল নাহারের সাথে লাঞ্চ করতে গেছে। এই কথা বলে ইরা আরো কান্নায় ভেঙে পড়ল। মেয়েটা একেবারে সহজ সরল। হ্যাঁ, যেতেই পারে, কলিগ যেহেতু যেতেই পারে, সমস্যা কি? ইরা রাগান্বিত স্বরে বলল। কলিগ হলেই যেতে হবে নাকি? ও কেন যাবে? ও নাহারের সাথে যেতে পারবে না, ব্যাস। এই কথা বলে ইরা আবার মাথা নিচু করে ফেলল। আমি ওর মাথাটা উঁচু করে ধরে বললাম, আমার দিকে তাকাও তো। এই তো ঠিক ধরেছি, তুমি ফয়সালকে ভালোবাসো। ইরা মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানালো। তা ওকে বলো না কেন? কেন উনি বোঝে না? শোনো, যত তাড়াতাড়ি পারো ওকে বলে দাও। হ্যাঁ, বলবো। তার আগে ওনার সাথে হিসাব নিকাশ চুকাবো। কেন গেল উনি নাহারের সাথে? আচ্ছা, আমি চলি। বলে দিও আমি আমার ডেস্কে চলে আসলাম। আমি জানি ফয়সালও ওকে ভালোবাসে। একদিন কথায় কথায় বলেছিল আমাকে। আমি ফয়সালকে কল দিলাম। হ্যাঁ ভাই, বলো। রাখো তোমার ভাই, তুমি নাহারকে নিয়ে টাঙ্কি মারতে গেছো। এইদিকে ইরা কান্না করে শেষ। বলো কি, আমি আসছি। কিছুক্ষণ পর ফয়সাল চলে আসলো, সোজা ইরার ডেস্কে চলে গেল। ইরা এখনো কাঁদছে। কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ইরা রাগ অভিমান আরো বেড়ে গেল। ইরা উঠেই ফয়সালের গলা চেপে ধরলো, তারপর শুরু করলো। কুত্তা, শোর, শয়তান, বিড়াল, তুই আমাকে রেখে ওই পেতনিটার সাথে গেছোস। তোকে আজ আমি মেরেই ফেলবো। এই বলে ইরা ফয়সালকে মারতে লাগলো। এক পর্যায়ে ফয়সাল ইরাকে বুকের মাঝে চেপে ধরলো, আর ইরা একেবারে শান্ত হয়ে গেল, কান্না করে ফয়সালের বুক ভাসাচ্ছে। আপনি বোঝেন না কেন আমি আপনাকে ভালোবাসি? ফয়সাল ইরার কপালে চুমু দিয়ে বলল। পাগলি, আমি জানি তো, আমিও তো তোমাকে ভালোবাসি। তাই তো নাহারের সাথে গিয়েও ওর সাথে খাইনি, তোমার সাথে খাবো বলে। আমি জানি তুমি এখনো খাওনি। চলো, ক্ষুধা লেগেছে। আর যদি দেখি না ওর সাথে, একেবারে খুন করে ফেলবো। খালি কষ্ট দেয় আমাকে। এখন চলেন, আমারও খুব ক্ষুধা লেগেছে। আপনার উপর জিদ করে আমি এখনো খাইনি, এখন আমাকে খাইয়ে দিবেন। আমি দূর থেকে ওদের এসব কাণ্ড দেখে তৃপ্তিময় একটা হাসি দিলাম।
বিকালে অফিস থেকে বের হতেই দেখি ফয়সাল আর ইরা একসাথে বের হচ্ছে। আমার কাছাকাছি আসতেই বললাম, তোমাদের কাছ থেকে কিন্তু আমি একটা ট্রিট পাই। আচ্ছা ভাইয়া, আজকেই চলেন আমাদের সাথে, আপনাকে আজকেই ট্রিট দেব। আচ্ছা থাক, আজ ট্রিট দিতে হবে না। তোমাদের নয়া প্রেমে কাবাব মে হাড্ডি হতে চাই না। যাও। আমার কথায় ইরা কিছুটা লজ্জায় পেল। তাহলে আমরা চলি ভাইয়া, ভালো থাকবেন। আচ্ছা যাও। ওরা ওদের মতো চলে গেল আর আমি আমার মতো। চারপাশের মানুষের মুখে হাসি দেখলে আমার মনটাও কেমন আনন্দে ভরে ওঠে। এইভাবেই বেশ কিছুদিন চলল। কাল নীলার জন্মদিন। তার বাসায় বিশাল আয়োজন করা হয়েছে। অফিসের সবাইকে ইনভাইট করা হয়েছে, শুধু আমি বাদে। আমাকে ইনভাইট না করেও ভালো হয়েছে, করলেও যেতাম না। কালকের দিনটা বন্ধ পাবো। কাল সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো। আহা শান্তি। আবার কিছুটা মন খারাপও হলো। সবাইকে ইনভাইট করলো, আমাকে করলো না। এটা কি আমাকে অপমান করলো নাকি? বদ একটা অপমান করবি কর, এভাবে করা লাগে? আজ খেতেও ডাকলো না। শালি তোকে পরে দেখে নেব। আমাকে অপমান? না, আর এই বিষয়ে ভাবা যাবে না। এগুলো ভাবতে থাকলে মাথা আরো গরম হয়ে যাবে। কাজে মন দিলাম। বিকালে যাতে ম্যামের সাথে না দেখা হয় তাই তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম। রাত পেরিয়ে সকাল হলো। আজ ম্যামের জন্মদিন। না, কিছু খেয়ে আবার ঘুম দিতে হবে। তার আগে মোবাইলটা বন্ধ করি, যাতে কেউ বিরক্ত না করতে পারে। আহা, ঘুম কাকে বলে! এই অবেলায় পড়ে পড়ে ঘুমাচ্ছি। বেশিক্ষণ ঘুমাতে পারলাম না। দুপুরের পর দিয়ে কে যেন কলিং বেল বাজাচ্ছে। আমি গিয়ে দরজা খুলতে দেখলাম একজন আমার বয়সী লোক দাঁড়িয়ে আছে। আমি, কে রে ভাই এই অবেলায়, কি চাই? সরি স্যার, আপনার ঘুমে ডিস্টার্ব করার জন্য আমি আপনার জন্য গাড়ি পাঠিয়েছে যাওয়ার জন্য। এখনই রেডি হয়ে যেতে বলেছে। তোর ম্যামকে আর কোথায় যাব? ম্যামের নাম নীলা স্যার। আমার আর বুঝতে বাকি রইল না যে এইটা নীলা ম্যামের কাজ। আমি তো যাব না, কি করি? তুমি যাও, আমি পরে আসছি। সরি স্যার, আপনার জন্য গাড়ি পাঠানো হয়েছে। তুমি যাও, তোর ম্যামকে আমি বলছি। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, যাও। লোকটাকে পাঠিয়ে দিয়ে আবার ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম, কিন্তু ঘুমাতে পারলাম না। কিছুক্ষণ পর আবার আসলো। আমি দরজা খুলে দেখি সে আবার এসেছে। গালের এক পাশ লাল হয়ে আছে। তুমি আবার আসছো? যাও, আমি আসছি। সরি স্যার, আপনাকে ছাড়া যেতে পারবো না। আপনার কথা শুনতে গিয়ে ম্যাম আমার গালের কি করেছে। এখন আপনাকে ছাড়া গেলে চাকরি থাকবে না আমার। এখন কি বলি? আমি একটা গাড়ি দেখিয়ে বলি, ওই গাড়িটা দেখছো? আমি ওইটাতে করে যাব। আমার সাথে আরেকজন আছে, ওকে নিয়েই যাব। তুমি যাও। সরি স্যার, আপনাকে ছাড়া যাওয়া যাবে না। আপনার জন্য স্পেশাল গাড়ি পাঠানো হয়েছে, সেটা দিয়েই যাবেন। কি মাইনকার চিপায় আটকালাম। ওকে বুঝিয়ে ভাজিয়ে পাঠিয়ে দিলাম। কাল আমাকে ইনভাইট করেনি, আজ আসছে গাড়ি পাঠাতে। আবার ইম্পসিবল গাড়ি। তোর গাড়ির তলায় আগুন? না, বাসায় থাকা যাবে না, থাকলেই আবার আসবে। তার আগে গোসলটা সেরে নিই। গোসল করে একটা ট্রাউজার আর একটা গেঞ্জি পরে বের হওয়ার জন্য দরজা খুলতেই যা দেখলাম তা দেখে ভয়ে গলা শুকিয়ে গেল। সামনে তাকিয়ে দেখি নীলা ম্যাম দাঁড়িয়ে। মনে হয় সোজা অনুষ্ঠান থেকে এসেছে। পরনে বার্থডে পোশাক। বাহ, কি দারুণ লাগে! ম্যাম আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ভয়ে ভয়ে বললাম, হ্যাপি বার্থডে ম্যাম। ম্যাম আমাকে কিছু না বলে বাসার ভিতরে চলে গেল। আমি পিছন পিছন গেলাম। ম্যাম, কোনো সমস্যা হয়েছে? আমাকে কল করলেই তো আমি চলে আসতাম। ম্যাম আমার দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলল, ফাজলামো করো আমার সাথে? ফোন বন্ধ করে রেখে বলছো ফোন করতে। ফোন বন্ধ কেন তোমার? মনটা চায় ঠাটিয়ে দুটো চর মারি। গাড়ি পাঠিয়েছিলাম, আসনি কেন? তোমার জন্য এত কিছু রেখে আসতে হয়েছে জানো? সরি ম্যাম। জনি, কতবার বলবো অফিস ছাড়া আমাকে নাম ধরে ডাকতে? আজ অন্তত আমার নাম ধরে ডাকো। কথাটা একেবারে শান্তভাবে মায়া লাগিয়ে বলল। কথাটা এতটা মায়া ছিল যে কথাটা ফেলতে পারলাম না। আমার চুপ থাকা দেখে ম্যাম আবার বলল, কি হলো জনি? কিছু বলো। তোমার নীরবতা যে আমাকে কষ্ট দেয়। আচ্ছা তাড়াতাড়ি রেডি হও। ঠিক আছে নীলা। নীলা একটা
মুচকি হাসি দিল। ওর নাম ধরে ডাকাই হয়তো খুশি হয়েছে। আমি আমার রুমে ঢুকে রেডি হচ্ছি, খালি গা আমার। তখন হঠাৎ নীলা আমার রুমে ঢুকে পড়লো। আমি তো লজ্জায় গা ঢাকতে ব্যস্ত। আহা, কি করছো? রুমে আসলে কেন? নীলা একটা দুষ্টু হাসি দিয়ে বলল। এত লজ্জা পাচ্ছ কেন? আমিই তো। এখন এদিকে ঘোরো। আমি ওর দিকে ঘুরতেই ওর আনা ব্যাগ থেকে একটা গেঞ্জি বের করে পরিয়ে দিল। তার উপর একটা শার্ট এবং সর্বশেষ একটা কালো ব্লেজার পরিয়ে দিল। কালো পোশাক আমার এমনিতেই খুব পছন্দ। তারপর একটা প্যান্ট আমার হাতে দিল, তাও কালো। নাও এটা পরো। নাকি আমি পরিয়ে দিব? দাও পরিয়ে দেই। একটা দুষ্টু হাসি দিয়ে বলল, দেখছেন কি ফাজিলের ফাজিল? আমি এটা পরবো, তুমি রুম থেকে বের হও। তো পরো। তোমার সামনে পরবো নাকি? সমস্যা কি? আমিই তো। তুমি পরো তো। দাও আমি পরিয়ে দেই। এই কি করছো? তুমি বের হও তো। তো আমি ওর হাত ধরে রুম থেকে বের করে দিলাম। কি মেয়ে মাইরি, আমার ইজ্জত নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। আমি প্যান্ট পরে ইন করে পরিপাটি হয়ে রুম থেকে বের হলাম। রুম থেকে বের হতেই নীলা আমার দিকে হা করে তাকিয়ে রইল। একেবারে আমার রাজকুমারের মতো। ওর কথায় একটা মুচকি হাসি দিলাম। জনি, আমার জন্মদিনের গিফট কোথায়? সবার থেকে কিন্তু আলাদা হতে হবে এবং স্পেশাল। আমি জানি ও কি চায় আমার কাছে, কিন্তু তা আমি দিতে পারবো না। চাইলেই দিতে পারি। আমি আমার ড্রয়ার খুলে ওর জন্য অনেক আগে কিনা কালো শাড়িটা দিলাম। হয়তো খুশি হবে না এই সাধারণ একটা শাড়িতে। আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না, বললাম চলো। কিছুটা আগাতেই নীলা বলল, দাঁড়াও। আমি ঘুরে বললাম, জানি এটা তোমার পছন্দ হবে না। এর থেকে ভালো কিছু এই মুহূর্তে নেই আমার কাছে। অনেক আগে কিনেছি তোমাকে দেব বলে। নীলা কিছু না বলে রুমের ভিতরে চলে গেল। এই কই যাচ্ছ? আমার কথার কোনো কর্ণপাত করলো না। কিছুক্ষণ পর নীলা রুমের ভিতর থেকে আমাকে ডাক দিল। আমি ভিতরে গিয়ে তো অবাক, নীলা আমার দেওয়া শাড়ি পরছে। কি হা করে তাকিয়েছো কেন? আমার শাড়ির কুচিটা ঠিক করে দাও। আমি হ্যাঁ তুমি, নাও ধরো। এই বলে শাড়ির সামনের অংশটা আমার হাতে ধরিয়ে দিল। আমি নীলার দিকে ভালো করে তাকিয়ে দেখি নীলার পেটের অংশে কাপড় নেই। কি সুন্দর পেট! এটা দেখে আমি চোখ বন্ধ করে ফেললাম। কি হলো? চোখ বন্ধ করলে কেন? চোখ খোলো, আমার দিকে তাকাও। আমি ওর দিকে তাকালাম। নীলা আমার চোখের দিকে তাকিয়ে বলল, এত লজ্জা পাচ্ছ কেন? এত লজ্জা পাচ্ছ কেন? দাও কুচিটা ঠিক করে দাও, সময় হয়ে গেছে। আমি কুচিটা ঠিক করে বললাম, নাও পরে নাও। তুমি পরিয়ে দাও। আমি পারবো না, তুই পরে নাও। তাহলে কিন্তু আমি এভাবেই চলে যাব। নীলা কিছুটা রেগে গিয়ে বলল, এই মেয়ের রাগী চেহারা দেখলে বিব্রত হয়ে যাই আমি কুচিটা পরিয়ে দিতেই আমার হাত নীলার পেটে লাগলো। সাথে সাথে আমার পুরো শরীর শিহরিত হয়ে গেল। নীলা চোখ বন্ধ করে ফেললো আর ঘন ঘন শ্বাস নিতে লাগলো। আমি কুচিটা পরিয়ে দিয়ে দাঁড়িয়ে গেলাম। নীলা এখনো চোখ বন্ধ করে আছে। এখনো চোখ বন্ধ করে আছো কেন নীলা? চোখ খুলে লজ্জা মিশ্রিত একটা হাসি দিল। চলো। আমার হাত ধরে টান দিয়ে নীলার খুব কাছে নিয়ে এসে বলল, আরে এত তাড়া কিসের? তুমি আমাকে গিফটটা দিয়েছো, তোমার গিফট নিবে না? আমার গিফট লাগবে না। আমাকে গিফট দিছো, তোমাকে তো গিফট নিতেই হবে। চোখ বন্ধ করো। গিফট নিতে আবার চোখ বন্ধ করতে হয় নাকি? এই গিফটটা নিতে হলে চোখ বন্ধ করতে হয়। তাড়াতাড়ি চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করতেই নীলা আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে একটা চুমু দিল। সাথে সাথে আমার সারা দেহে আগুন ধরে গেল। আমি ছাড়াতে চেষ্টা করলাম, কিন্তু ও এত শক্ত করে জড়িয়ে ধরলো যে নিজেকে ছাড়াতে পারলাম না। ওর সাথে না পেরে উঠে আমিও ওর চুমুতে সাড়া দিতে লাগলাম। খুব শক্ত করে জড়িয়ে ধরলাম আমি ওকে। কতক্ষণ ছিলাম জানি না। বেশ কিছুক্ষণ পর আমাকে ছাড়লো। দুজনে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। নীলা আমার দিকে তাকিয়ে তৃপ্তিময় একটা হাসি দিল। যে জায়গায় ও লজ্জা পাওয়ার কথা সেই জায়গায় আমি লজ্জায়
মাথা নিচু করে ফেললাম। নীলা আমার দিকে তাকিয়ে বলল, গিফটটা কেমন লাগলো? আর একটা দিব? আমি কিছু না বলে রুম থেকে বের হয়ে গেলাম। অন্যদিকে নীলা আমার যাওয়ার পথের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ভালো তো আমাকে বাসতে হবেই। আমার ভালোবাসার সাথে তোমার রাগ অভিমান পেরে উঠবে না। এই বলে নীলাও আমার পিছন পিছন যেতে লাগলো। আমি যেতে যেতে একলা একলা বলছি, এই মেয়ের লজ্জা বলতে কিছুই নেই। ওর এরকম ভালোবাসায় আমার রাগ অভিমান পানি হয়ে যাচ্ছে। না, ওর কাছ থেকে দূরে দূরে থাকতে হবে, না হলে ওর ভালোবাসায় জড়িয়ে যাব। নীলা পিছন থেকে বলল, কি বিড়বিড় করছো? গাড়িতে ওঠো। আমি গাড়িতে উঠলাম। নীলা আমার পাশে বসলো। আমার একটা হাত ওর হাতের ভিতর নিয়ে নিল। আমারও ভালো লাগছিল, তাই আর সরালাম না। কিছুক্ষণ পর আমার কাঁধে মাথা রেখে আমার দিকে তাকিয়ে রইল। এই মেয়ে তো আমার মনে রাজত্ব করেই ছাড়বে। গাড়ি চলতে লাগলো নীলাদের বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর নীলাদের বাসার সামনে এসে উপস্থিত হলাম। না, বেশ জাঁকজমক করেই সাজিয়েছে বাড়িটা। পিছন থেকে, কি হলো, ভেতরে চলো। ও হ্যাঁ চলো। ও আমার হাত ধরে হাঁটা ধরলো। আমি হাত ছাড়িয়ে নিলাম। এত লোকের মাঝে মালিক কর্মচারী হাত ধরে হাঁটবে, কেমন দেখায়। নীলা আমার দিকে তাকিয়ে বলল, হাত ছাড়ালে কেন? দেখো এখানে অনেক মানুষ, হাত ধরে হাঁটা সবাই ভালো চোখে দেখবে না। নীলা আবার আমার হাত ধরে বলল, কারোর দেখাতে আমার কিছুই যায় আসে না। পাগলামি করো না, পরেও হাত ধরে হাঁটতে পারবে। নীলাকে কোনো রকম বুঝিয়ে আগে পাঠিয়ে দিলাম। আমি পিছন পিছন ভিতরে গেলাম। ভিতরে অনেক মানুষ দেখা যায়। নীলাদের বিজনেস পার্টনাররা সহ তাদের রিলেটিভরা এসেছে, আর অফিস স্টাফরাও এসেছে। আমি গিয়ে নীলার বাবার সাথে কুশল বিনিময় করলাম। লোকটা অনেক ভালো। চারপাশ ঘুরে ঘুরে দেখছি। অন্যদিকে নীলাকে তার কাজিনরা সহ তার বান্ধবীরা আটকে রেখেছে। নীলা বারবার আমার খোঁজ করছে। এক পাশে গিয়ে বসলাম। পাশে তাকাতেই দেখি ইরা আর ফয়সাল হাতে হাত ধরে বসে আছে। আরে প্রেম রে! আমি ওদের কাছে গিয়ে বললাম, এক্সকিউজ মি। আমাকে দেখে ওরা হাত ছেড়ে দিল। আরে জনি, তুমি? ভাইয়া কেমন আছেন? এই তো ভালো, তোমরা কেমন আছো? জি ভাইয়া ভালো। আচ্ছা থাকো তোমরা, আমি চারপাশটা ঘুরে দেখি। ওখান থেকে চলে আসলাম। নীলাকে দেখার জন্য মনটা কেমন উসখুস করছে, তাই চলে গেলাম ওকে দেখতে। সবাই গোল বেঁধে নীলাকে আটকে রেখেছে, আর নীলা বারবার চারদিকে কাকে যেন খুঁজছে, হয়তো আমাকে। নীলার এ অবস্থা দেখে খুব হাসি পাচ্ছে আমার। চাইলেও ওদের কাছ থেকে ছুটে আসতে পারছে না। একটু পর নীলার কেক কাটা হবে। সবাই কেকের পাশে এসে দাঁড়ালো। আমি আড়ালে লুকিয়ে গেলাম, তা না হলে দেখা গেছে আমাকে তার পাশে দাঁড় করিয়ে সবার আগে কেকটা আমাকে খাইয়ে দিত। যথাসময় কেক কাটলো। কেক কাটার পর্ব শেষ করতে একজন সুদর্শন ছেলে এসে নীলার হাত ধরে একটা চুমু দিল। সাথে সাথে আমার হৃদয়টাও কেঁপে উঠল। বুকে চিনচিন ব্যথা হতে লাগলো। আমার এমন হচ্ছে কেন? আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? ভালো যদি নাই বাসি, তাহলে আমার এমন হচ্ছে কেন? না, আর ভাবতেই পারছি না। ওই ছেলেটা দেখলাম নীলাকে উপরে বারান্দার দিকে নিয়ে যাচ্ছে। আমিও পিছন পিছন গেলাম। দেখলাম ছেলেটা নীলার গায়ে হাত দিয়ে কথা বলছে। নীলা এতে কোনো রিয়াক্ট করছে না। মাথাটা গরম হতে লাগলো আমার। একটু পর ছেলেটা নীলাকে দেয়ালের সাথে চেপে ধরলো, দুই হাত দিয়ে নীলার দু হাত ধরে। ছেলেটা আস্তে আস্তে তার মুখ নীলার মুখের কাছে নিচ্ছে। নীলা ছোটার জন্য চেষ্টা করছে, এটা দেখে আর ঠিক থাকতে পারলাম না। যখনই কিছু দিতে যাবে ঠিক তখনই দৌড়ে গিয়ে ছেলেটাকে একটা লাথি দিলাম, যার ফলে ছেলেটা দু হাত দূরে গিয়ে পড়লো। জানি না তখন আমার কি হয়েছিল। ছেলেটাকে এক দাঁড় থেকে মারতে লাগলাম। হঠাৎ কে যেন আমার কলার ধরে দাঁড় করিয়ে ঠাস ঠাস করে দুই গালে দুইটা থাপ্পড় দিল। আমি ভালো করে তাকিয়ে দেখলাম সে আর কেউ না, স্বয়ং নীলা। আমি নীলার দিকে বিস্মিতভাবে তাকিয়ে রইলাম। তারপর নীলা যা বলল তা শুনে আমার চোখ দিয়ে দু ফোঁটা পানি পড়ে গেল। লুচ্চা লাফাঙ্গা কোথাকার!
তোকে এর জন্য এনেছি আমি, গুন্ডামি করার জন্য? ছোট লোক তো ছোট লোকই থাকে, বাজে কোথাকার। তারপর নীলা ছেলেটাকে ধরে ভিতরে নিয়ে গেল। আমি চোখের পানিটুকু মুছে ওদের বাসা থেকে বের হয়ে রাস্তায় হাঁটছি আর ভাবছি, হায় রে ভালোবাসা, অভিনয়ে সেরা ট্রফি দেওয়া উচিত নীলাকে। এত কষ্টের মাঝেও এই ভেবে হাসি গেল যে ছেলেটার নাক থেকে তো রক্ত বের করেছি। কত বড় সাহস আমার জিনিসের দিকে নজর দেয়! কি বললাম আমি? আমার জিনিস? হা হা হা, নিজের কথায় নিজেকে ধিক্কার দিচ্ছি। বড় লোকদের সবই অভিনয়, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আমাকেই লুচ্চা বলছে। আবারও চোখ দুটো ভিজে যাচ্ছে। অফিসের কেউ দেখেনি, দেখলে হয়তো মুখ দেখানো যেত না। যাওয়ার সময় এক পাতা ঘুমের ওষুধ নিয়ে গেলাম বাসায়। রাতে ঘুম আমার চোখে ধরা দিবে না, তাই এই পদ্ধতি। রাতে আর খেতে ইচ্ছে করলো না, তাই বাসায় এসেই ঘুমের ওষুধ খেয়ে ঘুমের দেশে পাড়ি জমালাম। অন্যদিকে নীলা রাতে শাড়ি পাল্টাতে গিয়ে শাড়ির দিকে চোখ গেল, আর তখন মনে পড়ে গেল আমার কথা। নীলা মনে মনে ভাবছে, এ আমি কি করলাম? জনি তো ঠিকই করেছে, রাফি তো আমার সাথে অসভ্যতামি করেছে, আর আমি কি না? উফ, রাগ উঠলে কি যে করি না আমি। এখন নিজের চুল নিজে উঠাতে ইচ্ছে করছে। ছেলেটা না খেয়ে চলে গেল। না, একবার কল দেই। নীলা কল দিল, কিন্তু কল কেউ ধরে না, আবার দিতে থাকে। এভাবে এক ধারে কল দিতেই থাকে, কিন্তু কেউই কল ধরে না। অন্যদিকে আমি তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছি, কোনো হুঁশ নেই আমার। আমার ফোন এক ধার থেকে বাজছে, কিন্তু আমার কান পর্যন্ত শব্দ পৌঁছায়নি। ওইদিকে নীলাও রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে আছে। সকালে ঘুম থেকে উঠলাম, দাঁড়াতেই ঘুরে পড়ে গেলাম। আসলে গতকাল দুপুর থেকে না খেয়ে আছি তো, তাই শরীর পুরো দুর্বল। কোনো রকম রান্নাঘরে গেলাম, যা রান্না করা ছিল সব পচে গেছে। বুয়া আসতে অনেক দেরি আছে। সেলফ খুঁজে এক বাটা মুড়ি গেলাম। এত বেশি খিদা ছিল যে সব শেষ হয়ে গেল। তারপরও খিদা কমেনি। আবার সেলফ হাতিয়ে এক প্যাকেট বিস্কিট পেলাম। আসলে এগুলো কবে এনে রেখেছি নিজেও জানি না। বিস্কিটগুলো কিছুটা ড্যাম, খিদার কাছে এগুলা কিছুই না। এগুলা খেয়ে পানি খেলাম, এবার খিদা কিছুটা কমেছে। মোবাইলটা হাতে নিয়ে দেখি নীলা বেশ কয়েকটা কল দিয়েছে। কিছুক্ষণ পর আবার কল দিল নীলা। মোবাইলটা সাইলেন্ট করে পাশে রেখে দিলাম। বেশ কিছুক্ষণ পর বুয়া আসলো, রান্না করে দিয়ে চলে গেল। আমি খেয়ে আবার ঘুম দিলাম। রাত পেরিয়ে সকাল হলো যথাসময়। আমি অফিসে চলে গেলাম। আমি আমার ডেস্কে বসে বসে ভাবছি ম্যামের সামনে কিভাবে মুখ দেখাবো। তখন ফয়সাল পাশে থেকে বলল, কি জনি সাহেব, কাল কেক কাটার পর আর আপনাকে দেখলাম না। আসলে আমি খেয়ে আগে চলে এসেছি। ও, আমি বসে বসে ফাইল দেখছি, তখন ম্যাম আসলো। আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। আমি মাথা নিচু করে দাঁড়ালাম। কিছুক্ষণ পর ম্যামের কেবিনে ডাক পড়লো, আমি আসবো ম্যাম? হ্যাঁ আসো, চেয়ারে বসো। আসলে জনি, আমি সত্যিই সরি কালকের জন্য। তুমি তো জানোই রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। আসলে রাফি হলো আমাদের বিজনেস পার্টনার। ওদের সাথে 4 কোটি টাকার বিজনেস ডিল হয়েছিল। ও যদি ডিলটা ক্যান্সেল করে দেয় তাহলে আমাদের অনেক লস হয়ে যাবে। আর আমি যখন ওকে থাপ্পড় দিতাম তখন তুমি এসে মাইর দিলে। আসলে আমি সরি, তোমাকে থাপ্পড় দিয়ে আমি নিজেও অনেক কষ্ট পেয়েছি। আমাকে মাফ করে দাও। নীলা আমার হাত ধরে বলল। আমি হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, না ম্যাম, ঠিক আছে। আমার মতো সামান্য একজন কর্মচারীর জন্য আপনাদের এত বড় ক্ষতি হতে যাচ্ছিল। ম্যাম আহত কণ্ঠে বলল, জনি প্লিজ মাফ করে দাও। সরি তো। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। তাহলে আপনি কেন বলছো? হা হা হা, হাসালেন ম্যাম। সামান্য একজন কর্মচারী হয়ে মালিককে তুমি তুমি করে বলবো? হাসালেন ম্যাম। জনি সরি তো। দেখলাম ম্যামের চোখ জোড়া ভিজে আসছে। ম্যাম, কোনো কাজ থাকলে বলেন, অযথা বসিয়ে রাখবেন না। টেবিলে অনেকগুলো ফাইল জমা হয়ে আছে। ম্যাম আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি রুম থেকে বেরিয়ে আসলাম। ম্যাম মাথা নিচে কে দিয়ে বসে আছে। ডেস্কে বসে কাজ করছি, তখন দেখলাম রাফি নামের সেই ছেলেটি ম্যামের কেবিনে যাচ্ছে। মনে হয় ডিলটা ফাইনাল করতে যাচ্ছে। ওকে দেখে হাসি গেল, মুখটা এখনো দাগ হয়ে আছে। কিছুক্ষণ পর ম্যামের কেবিন থেকে চিৎকারের আওয়াজ আসছে। আমি কাজে মন দিলাম।
এবার শব্দটা জোরে কানে এলো। তাকিয়ে দেখি রাফি ম্যামের কেবিনের সামনে পড়ে আছে আর ম্যাম গেট আউট বলে ডিলের কাগজপত্রগুলোর মুখের উপর ছুঁড়ে মারল। এই বলে রাফি চলে গেল। আমি একটু হাসলাম। হাই রে অভিনয়! দুপুরের সময় ম্যামের কেবিনে আবার ডাক পড়লো। আমি আসবো ম্যাম? আসো, বসো। একটু গম্ভীরভাবে বলল। আমি বসলাম। রাফির সাথে ডিল ক্যান্সেল করে দিয়েছি। কেন? ওর জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করেছি তাই। আমার মতো সামান্য একটা কর্মচারীর জন্য এত বড় ডিলটা ক্যান্সেল করে দিলেন, এতে আপনাদের অনেক লস হবে। বারবার কর্মচারী বলবে না, আর তোমার চাইতে ডিলটা বেশি বড় না। হা হা, ম্যাম হাসালেন। যাক, আমার জন্য যেহেতু আপনার এত বড় লস হয়েছে, তাই আমি সামান্য হলেও এর জন্য ক্ষতিপূরণ দিব। তা 3 মাস পর পেয়ে যাবেন। আচ্ছা, আমি আসি। দাঁড়াও, এখানে বসো। দেখলাম ম্যাম খাবার বাড়তে লাগলো। নাও, হাত ধোও। আমি হাসলাম। ম্যাম আগের মতো শুরু করে দিয়েছে। হাসো কেন? আমি আপনার সাথে খেতে পারবো না। আমার রাগ বাড়িও না, এখানে চুপচাপ বসে পড়ো। তোমার সাথে খাবো বলে এখনো খাইনি। ম্যামের চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম। আমি দুঃখিত ম্যাম, আমি খেতে পারবো না, মাফ করবেন। বেরিয়ে আসতে যাব, তখন ম্যাম আমার হাত ধরে ওনার কাছে নিয়ে আসলেন। কিছুটা রেগে বলল। জনি। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, ইচ্ছা হলে আমাকে চাকরি থেকে বের করে দিতে পারেন। মুহূর্তেই ম্যামের রাগটা বেদনায় পরিণত হতে লাগলো। আমি রুম থেকে বের হয়ে কিছু দূর যেতেই ম্যামের কেবিনে ভাঙচুরের আওয়াজ পেলাম। পরে পিয়নের কাছ থেকে জানতে পারলাম খাবারের সবগুলা পেয়ালা ধরে ধরে আছাড় মেরে ভেঙেছে। মাঝে থেকে কষ্ট বাড়ল পিয়নের। খাবার পরিষ্কার করতে আমি বাহিরে গিয়ে খেয়ে এসেছি। বিকালে ডেস্কে বসে আছি, তখন বিকালে ডেস্কে বসেছিলাম। হঠাৎ পিয়ন এসে বলল ম্যাম নাকি ডাকে আমাকে। আমি ভিতরে গেলাম। ম্যাম ভিতরে আসবো? ম্যাম ভিতরে আসতে বলল। ভিতরে গিয়ে ম্যামের সামনে দাঁড়াতেই ম্যাম আমাকে জড়িয়ে ধরলো। কাজটি যে এত তাড়াতাড়ি হলো আমি কিছু বুঝতেই পারলাম না। আমারও কেমন জানি ভালো লাগছিল। পরক্ষণে মনে হলো এটা তো ঠিক না, আমি এইরকম করছি কেন। আমি ম্যামকে ঝটকা মেরে ছড়িয়ে দিয়ে বলতে শুরু করলাম, কি মনে করেন আমি কি মানুষ না? আমার কি মন নেই? চাইলেন কাছে টেনে নিলেন, চাইলেন ছুঁড়ে ফেলে দিলেন। আপনার এই অভিনয়ের জন্য তো সেরা অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আমার কথায় ম্যামের চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি পড়ে গেল। আমি আপনার সাথে যেতে পারবো না, আমাকে বারবার বিরক্ত করবেন না। এই বলে আমি আমার মতো চলে আসলাম। ম্যাম ঠাই দাঁড়িয়ে আছে, হয়তো কাঁদবে। কাঁদুক, আমার কি। এসব বলে অফিস থেকে বাড়িতে চলে আসলাম। তারপর রাতে একটু খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন অফিসে গেলাম। ম্যাম সামনে দিয়ে যাওয়ার সময় জল ভর্তি চোখে আমার দিকে তাকিয়ে চলে গেল। ঘন্টা কয়েক যাওয়ার পরে ম্যামের কেবিনে ডাক পড়লো, ম্যাম আসবো? আসো। ভিতরে গিয়ে দেখলাম ম্যাম একটা কফির মগ সামনে নিয়ে বসে আছে। বসো। ব্যাপার কি? আজ একটা কফির মগ ডেকেছেন কেন? জানো তোমার কালকের কথায় কত কষ্ট পেয়েছি। কাল সারা রাত ঘুমাতে পারিনি। এভাবে আঘাত করে কথা আর বলবে না, আমি সইতে পারি না। এখন আমাকে ডাকার কারণ কি? এই কফিতে তোমার ঠোঁটের ছোঁয়া চাই। এখন কেন জানি না, হাঁটা চলা সব কিছুর মাঝে তোমার ছোঁয়া চাই। আজ কেন জানি ওকে কষ্ট দিতে মন চাইল না, তাই কফির মগটা হাতে নিতে নিতে বললাম, কেন করেন এমন পাগলামি? আমি একটু খেয়ে ওর কাছে ফিরিয়ে দিলাম। কেন করি তা জানো না, তোমাকে ভালোবাসি তাই। আমি শান্তভাবে বললাম, দেখুন, আপনি আমার চেয়ে আরো ভালো ছেলে পাবেন। আর তাছাড়া আপনি কখনো আমার সাথে মানিয়ে নিতে পারবেন না। আমার মা বাবা থাকে গ্রামে, সেখানে তো কখনোই থাকতে পারবেন না। সর্বশেষ কথা, আমি আপনাকে ভালোবাসি না। দেখো, তোমাকে আমি আগেও বলেছি, আমার তোমার থেকে ভালো কাউকে দরকার নেই। আর আমি সব পরিবেশে মানিয়ে নিতে পারবো। না পারলে তুমি আছো না। শেষ কথায় কি বলেছো? তুমি আমাকে ভালোবাসো না। আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, আমি তোমাকে ভালোবাসি না। ওর চোখের দিকে তাকানোর সাহস আমার নেই, তাই অন্যদিকে তাকিয়ে বললাম, তোমাকে আগেও বলেছি আমি তোমাকে ভালোবাসি না। আমি কোনো অহংকারী মেয়েকে ভালোবাসি না। আর আমার সাথে এরকম করলে আমি এগ্রিমেন্ট ভঙ্গ করে চাকরি ছেড়ে চলে যাব। আমার কথায় ম্যাম আমার দিকে হা করে
তাকিয়ে আছে। আমি চলে আসলাম। ম্যাম বিকালে ফয়সাল আর ইরাকে ওনার কেবিনে ডাকলো। ম্যাম আসবো? আসো। ম্যাম আমাদের ডেকেছিলেন? তোমাদের ডাকার কারণ হলো তোমরা তো জানো আমি জনিকে কত ভালোবাসি। ও আমাকে কারণবশত ভুল বুঝেছে। তোমরা তো জানোই আমার রাগ উঠলে রাগ সামাল দিতে পারি না। তোমরা বিশ্বাস করো জনিকে ছাড়া আমি বাঁচবো না। এই কথা বলে ম্যাম কান্নায় ভেঙে পড়ল। ম্যাম কাঁদবেন না, আমাদের কি করতে হবে? ও চাকরি ছাড়ার হুমকি দিয়েছে। ওকে বোঝাও, ও যেভাবেই হোক আমার কাছে ওকে ফিরিয়ে দাও। ওকে ছাড়া চলতে আমার কষ্ট হয়। তোমরা ওর কাছে, তোমরা বোঝালে ও নিশ্চয়ই বুঝবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দেখছি ব্যাপারটা। কাঁদবেন না ম্যাম, আমরা আছি তো আপনার সাথে। আর শোনো, এতদিন তোমাদের সাথে যা খারাপ ব্যবহার করেছি তার জন্য ক্ষমা করে দিও আমাকে। কি যে বলেন না ম্যাম, আমরা এখন আসি। এই বলে ওরা দুজন সোজা আমার ডেস্কে চলে আসলো। কি ব্যাপার, তোমরা দুজন একসাথে কিছু বলবে? না মানে যদি ভাইয়া ম্যাম তোমাকে সত্যিই ভালোবাসে, ওনার সাথে আর অভিনয় করে থেকো না, অভিমান করে থেকো না। হ্যাঁ জানি, ও ঠিকই বলেছে, আর রাগ করে থেকো না। এবার আমি ওদের দিকে ভালো করে তাকিয়ে বললাম, দেখো ইরা, তোমাকে আমার ছোট বোনের মতো জানি, আর ফয়সাল তোমাকে বড় ভাইয়ের মতো। সো ভাই বোন কখনো তার ভাইকে অন্য মেয়ের সাথে প্রেম করতে বলে না। আশা করি তোমরাও বলবে না। দেখলাম ওরা মুখটা কালো করে চলে গেল। যাওয়ার সময় দেখলাম আমার সাথে কথা না বলে বের হয়ে যাচ্ছে। বুঝলাম আমার সাথে অভিমান করেছে। ওদের সামনে গিয়ে বললাম, তোমরা রাগ করেছো? আমি ইরার গালে হাত দিয়ে টেনে বললাম, আরে বোন আমার, দেখি বেশি জেদি হয়ে গেছে। ভাইয়ের উপর রাগ করে থাকতে নেই। ইরা দেখলাম কেঁদে দিল। এই জন্যই ওকে এত ভালো লাগে। সহজ সরল মেয়ে একটা, একটুতেই কেঁদে দেয়। আমি ইরার চোখের পানি মুছে দিলাম। তখন ইরা বলল, আমার চোখের পানি মুছলে কি হবে, তোমার নীরার চোখের পানি তো এখনো পড়তেছে। আবার ঘুরে এক কথা, শোন বোন আমার, ফয়সাল ভাই তুমিও শোনো। ওর আর আমার মাঝে বিশাল ব্যবধান, তা তোমরা কেন বুঝো না? ধরো তোমাদের কথা ধরে ওর সাথে প্রেম করলাম, এর শেষ পরিণতি কি? বিয়ে। ও কি পারবে আমার সাথে মানিয়ে নিতে? কখনোই পারবে না। বুঝলে এবার? ওরা দেখলাম মাথা নিচু করে ফেললো। আমি ইরার গালে হাত দিয়ে বললাম, পাগলি বোন আমার, চলো তোমাদের আজকে ট্রিট দিব। এবার তো একটু হাসো। ইরা একটু মুচকি হাসি দিল। এই তো হয়েছে, চলো। ওদের নিয়ে রেস্টুরেন্টে গিয়ে ট্রিট দিলাম। অন্যদিকে ম্যাম আমার ওই কথা বলার পর থেকে বেশি একটা জোর খাটানোর সাহস পায় না। এইভাবেই কিছুদিন চলে গেল। এর ভিতর কোম্পানি ডেভেলপমেন্ট হওয়ার জন্য ম্যামের বাসায় ছোটখাটো একটা পার্টি দিয়েছে অফিসের সবাইকে নিয়ে। তো কাল সন্ধ্যায় অনুষ্ঠান। দুপুরে কাজ করছি, তখন ম্যাম আমার ডেস্কে আসলো। আমি দাঁড়িয়ে গেলাম। আমাকে বললেই তো আমি চলে আসতাম। না থাক, শোনো, তোমাকে কিন্তু কাল আসতেই হবে। আমি মুচকে একটা হাসি দিলাম। ম্যাম আবারও বলল, হাসলে হবে না, তোমাকে কিন্তু আসতেই হবে। আমি প্রতি উত্তরে আবার একটা মুচকি হাসলাম। ম্যাম হয়তো বুঝতে পেরেছে আমি আসবো না, তাই রাতে ওনার বাবাকে দিয়ে আবার কল করালো। আমি সালাম দিয়ে বললাম, স্যার কেমন আছেন? এই তো বাবা ভালো। শোনো, যে কারণে তোমাকে কল দিয়েছি তা হলো কাল কিন্তু তোমাকে থাকতেই হবে। না মানে স্যার, আমার মানে টানে বাদ, কাল তুমি সবার আগে আসবে। ব্যাস, রাখছি। কি আর করার। পরের দিন বিকালে ওদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার সামনে যেতেই দেখি নীলা দাঁড়িয়ে। রিক্সা থেকে নামলাম, ও আমার সামনে এসে দাঁড়ালো। আসতে কোনো সমস্যা হয়নি তো তোমার? জি না ম্যাম। আচ্ছা চলো। কিছু না বলে ভিতরে যেতে লাগলাম। ম্যাম আমার পিছন পিছন আসতে লাগলো। ভিতরে গিয়ে দেখলাম অনেকেই চলে এসেছে। আমি সোজা স্যারের সাথে দেখা করতে চলে গেলাম। কেমন আছেন স্যার? এই তো ভালো বাবা, তুমি এসেছো? যাও সবার সাথে কথা বলো। আমি সবার সাথে কথা বলতে লাগলাম। নীলা যেন কোথায় গিয়েছে। মেয়েটাকে আজ পরীর মতো লাগছে। কিছুক্ষণ পর
রুমা আসলো। এসেই তার ঢং মার্কা কথা, তুমি আগে চলে আসছো আর আমি তোমার সাথে আসতে চেয়েছি। তুমি না একটা। থাক আর বলতে হবে না। আচ্ছা চলো ওখানে গিয়ে বসি। হ্যাঁ চলো। রুমার সাথে বসে কথা বলছি, তখন কোথা থেকে নীলা এসে আমার হাত ধরে টানতে লাগলো। আরে কি হয়েছে ম্যাম? দেখে তো মনে হয় রেগে আছে। টানতে টানতে উপরের বারান্দায় নিয়ে গেল, একটা দোলনাতে নিয়ে বসালো, আরও নিজে আমার সামনে চেয়ার টেনে বসলো। আমার দিকে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। এইভাবে তাকালে আমি অনেক ভয় পেয়ে যাই। ম্যাম এইভাবে তাকিয়ে আছেন কেন? আর এখানে নিয়ে আসলেন কেন? ম্যাম কিছুটা চিৎকার দিয়ে বলল, তুমি জানো না কেন তাকিয়ে আছি? শোনো, তুমি আমার রাগ বাড়িও না। তুমি জানো রাগ উঠলে আমি রাগ কন্ট্রোল করতে পারি না। নীলা কিছুক্ষণ চুপ থেকে বলল, কি খাবে? না কিছু না। তুমি না খেলেও আজ আমি খাবো। নীলা একটা দুষ্টু হাসি দিয়ে বলল, কি? তোমার ঠোঁট। এই বলে আমার ঠোঁটের উপর হামলা করলো। চুমু দিয়ে ধরে রেখেছে তো ধরেই রেখেছে, ছাড়ার নামই নেই। আমি আর না পেরে ওর পিঠ খামচে ধরলাম। কিছুক্ষণ পর হঠাৎ ওর বান্ধবীরা চলে আসলো। ও সরি ভুল সময় চলে এসেছে। নীলা এবার ওদের কথায় আমাকে ছেড়ে দিল। আমি হাঁপাচ্ছি। নীলা একটু দম নিয়ে তার বান্ধবীদের বলতে লাগলো, কি হয়েছে? তোদের আসার আর সময় নেই, চলে এসেছিস? দেখছিস যে আমরা দুজন একসাথে আছি, তোদের মন চায় তোদের জন্য। আর কিছুক্ষণ পারলাম না। ওর এই কথা শুনে ওর বান্ধবীরা হেসে বলল, তাহলে আমরা আসি? না থাক, যাওয়া লাগবে না, ওর সাথে পরিচয় হয়ে নে। আমি ভালো করে তাকিয়ে দেখলাম এরা তো তারাই যারা আমাকে আগে অপমান করেছিল। এবার আমি নীলাকে বললাম, আমার মতো ছোট লোকের সাথে কি ওনারা পরিচিত হবে? সরি ভাইয়া, সেদিন বুঝতে পারিনি যে নীলা আপনাকে এত ভালোবাসে। আসলে কিন্তু আমি একটা ছোট লোক। সরি তো ভাইয়া, আমরা বুঝতে পারিনি। আমরা তো আপনার ছোট বোনের মতোই। ওই দিনের কথা ভুলে যান প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নীলা, আমরা যাই, তুই তোর কাজ সার। ওরা চলে গেল। নীলা আমার দিকে ঘুরে তাকালো। কাছে আসো। কেন? বাকিটা সেরে নেই। বাকিটুকু মানি। তুমি আসো তো, এত বোঝাতে পারবো না। আজ কোনো বাধা দিবে না আমাকে। আমার মন যতক্ষণ না ভরে ততক্ষণ ছাড়ছি না তোমাকে। এই কথা বলে নীলা আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি সত্যি নীলাকে কোনো বাধা দিতে পারিনি। অনেকক্ষণ পর নীলা আমাকে ছেড়ে দিল। আমার ঠোঁট জোড়া লাল হয়ে গেছে, চোখ জোড়া আগুন হয়ে গেছে। ওর মতিগতি ভালো না দেখে আমি পাশ কাটিয়ে নিচে দৌড় দিলাম। এই কোথায় যাও? এখনো হয়নি তো আমার, এদিকে আসো। নীলা পিছন থেকে বলতে লাগলো। আমি এই কথা শুনে আরো জোরে দৌড়িয়ে নিচে চলে এলাম। নিচে যেতেই রুমা এসে ধরলো। তোমাকে কতক্ষণ ধরে খুঁজছি, তুমি কোথায় গিয়েছিলে? উপরে ছিলাম। তোমার চোখ এমন কেন? ঠোঁট জোড়া লাল হলো কিভাবে? কি হয়েছে আমাকে বলো তো। রোমাকে কিছু বুঝে ফেললো নাকি? কই কি হয়েছে? গরম চা খেতে গিয়ে এমন হয়েছে। ও, আমি তো অন্য কিছু মনে করেছি। আচ্ছা চলো ওইদিকে চলো। কিছুক্ষণ পর খাওয়ার সময় হয়ে গেল। আমরা বসে গেলাম খেতে। খাবার যেই মুখে দিতে যাব তখন কে যেন হাত ধরলো। তাকিয়ে দেখি নীলা। কি ব্যাপার ম্যাম? তুমি এখানে খাচ্ছ কেন? তো কোথায় খাবো? ভেতরে আমার সাথে। সরি, সবাই যেহেতু এখানে খাচ্ছে আমিও এখানে খাবো। নীলা কিছুটা রেগে বলল। ওই, তুমি আর সবাই এক হলে নাকি? তাছাড়া বাবা তোমাকে ভেতরে যেতে বলেছে। কি আর করার, স্যার যেহেতু বলেছে তাহলে তো যেতেই হবে। ওনার সাথে ভিতরে গেলাম। উরি মা, এত খাবার কে খাবে? কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি বসলাম, নীলাও বসলো। স্যার কোথায়? কিছুক্ষণ পর স্যার আসলেন। আমি, নীলা আর ওর বাবা খাচ্ছি। খাওয়ার মাঝে নীলার বাবা বলল, শোনো জনি, আমার মেয়েটা এতটাও খারাপ না যতটা তুমি ভাবো। আমি এবার খাওয়া রেখে ওনার দিকে তাকালাম। উনি কেন আমাকে এসব কথা বলছেন? উনি আবার বলতে লাগলেন, আমার মেয়েটা উপরে একটু রাগী, কিন্তু ওর ভিতরটা একদম নরম, একেবারে ওর মায়ের মতো।
নীলা বাকিটুকু এমন হয়েছে ওর মা নেই বলে। ওর মা ও খুব ছোট থাকতেই মারা যায়। কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, নীলাকে কখনো কারো জন্য কাঁদতে দেখিনি, কিন্তু তোমার জন্য ও প্রায় কাঁদে, যা আমার চোখ এড়ায় না। এবার চুপ করো তো। খাওয়ার ভেতর এত কথা বলে কেউ? আমি নীলার দিকে তাকালাম। ও মাথা নিচু করে আছে, লজ্জায় নাক কান গাল লাল হয়ে আছে। যা লাগছে না এখন ওকে। আমি খেয়ে উঠতে ও নিজের খাওয়া রেখে টাওয়েলটা এগিয়ে দিল। আমি হাত মুছে স্যারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসব, তখন ম্যাম আমার হাত ধরে বলল, আজকে থেকে গেলে হয় না? এইটা কি আমার কোনো রিলেটিভের বাসা নাকি যে থেকে যাব? ও, তোমার কথার সুর এখনো বদলায়নি। তখনকার মতো আরেকটা লাগবে বুঝি। আসো, এদিকে আসো। আমি একথা শুনে এক দৌড় দিয়ে মেন রাস্তায় চলে আসলাম। তার পরের দিন থেকে আবার অফিস। নীলা ম্যামকে দেখলে আগের মতো মন মরা লাগে না, একটু খুশি খুশি মনে হয়। তো সেদিন অফিসে বসে কাজ করছি, তখন রুমা আসলো আমার ডেস্কে। রুমাকে কেমন উত্তেজিত মনে হচ্ছে। আমাকে হুট করে বলে ফেললো, জানি তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। এখানে না, ক্যান্টিনে চলো, সেখানে কফি খেতে খেতে বলি। দেখছো না হাতে কাজ, এখানেই বলো। রুমা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল আর বলতে লাগলো, আমি জরুরি কথা না বলে থাকতে পারবো না, চলো। ক্যান্টিনে বসে আছি অনেকক্ষণ ধরে, কিন্তু রুমা কিছু বলছে না। কিছু তো বলো, কাজ রেখে এসেছি তো। বলতেছি তো। বলো, তাড়াতাড়ি বলো। রুমা হট করে আমার হাত ধরে দ্রুত বলে দিল, জনি, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমি হাত ছাড়িয়ে বললাম, কি বলছো তুমি এসব? আমি সত্যিই তোমাকে ভালোবাসি। ম্যামের মতিগতি ভালো লাগছে না, তাই তোমাকে এত তাড়াতাড়ি বলে দিলাম। দেখো, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন? কারণ আমি একজনকে ভালোবাসি। কে সে? আমাদের নীলা ম্যামকে। তোমার সাথে এত কিছু করছে, তারপরও অনেকে ভালোবাসো? হ্যাঁ, কিন্তু সেটা কখনো প্রকাশ করব না। এই কথা বলতেই রুমা কেঁদে দিল। আহা, কাঁদছো কেন? প্রেমিকা হয়ে নয়, ভালো বন্ধু হয়ে তো পাশে থাকতে পারো। এই কথা বলাতে রুমা চুপ হয়ে গেল। এই তো ভালো মেয়ে, এই বলে ওর চোখ দুটো মুছে দিলাম। হঠাৎ কারো কান্নার আওয়াজে পাশে তাকালাম, চেয়ে দেখি নীলা ম্যাম কান্না করতে করতে দৌড়ে চলে যাচ্ছে। আহা, সব গেল। উনি আসলেন কখন? আমার জন্য ম্যাম তোমাকে বলে বুঝলো। দাঁড়াও, আমি কি বলছি। থাক, বলা লাগবে না। যা হওয়ার তা তো হয়েছেই, সমস্যা নেই। আমি পরে বুঝিয়ে বলবো। এখন চলো, সময় হয়ে গেছে। অফিসে ঢুকে ভাবলাম ম্যামের কেবিনে একবার যাই। গিয়ে ভুলটা ভাঙিয়ে আমি ম্যামের কেবিনের সামনে গিয়ে দরজাটা একটু ফাঁক করতে দেখি ম্যাম টেবিলে মাথা ঠেকিয়ে কাঁদছে। এটা দেখে আমার খুব খারাপ লাগলো। এভাবে কখনো কাঁদতে দেখিনি তো, তাই না। এখন রেগে আছে, আমি বরং পরে যাই। বিকালে দেখলাম ম্যাম আগেই বেরিয়ে গেল। আফসোস নিয়ে বাসায় ফিরলাম। বিনা কারণে কেউ আমায় ভুল বুঝলো। পরের দিন থেকে ম্যাম আমার সাথে একটা কথাও বলল না, আমাকে ইগনোর করতে শুরু করলো। একটু কথা বলার পর অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এভাবে 3 দিন চলে গেল। এই 3 দিন নীলা আমাকে নানাভাবে এড়িয়ে যেতে লাগলো। যে মেয়ে আমার সাথে একটু কথা বলার জন্য পাগল হয়ে যেত, সেই মেয়ে আজ 3 দিন আমার সাথে কথা বলে না, আমাকেও বলতে দেয় না, সব সময় এড়িয়ে চলছে বিনা কারণে। না, আর মেনে নেওয়া যায় না। আমি সোজা ম্যামের কেবিনে ঢুকে গেলাম। দেখলাম ম্যাম মাথা নিচু করে বসে আছে। আমি যেতেই ম্যাম মাথা নিচু করে আমার দিকে তাকালো। আমি বলতে লাগলাম, নীলা, তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝেছো। তুমি যেটা দেখেছো আমাকে আর বলতে দিল না। উঠেই শরীরে যত শক্তি ছিল তা দিয়ে একটা থাপ্পড় মারলো। তারপর বলতে শুরু করলো, শাট আপ মিস্টার জনি। ভুলে যাবেন না আমি আপনার বস, আর আপনি আমার কোম্পানির সামান্য একজন কর্মচারী। বুঝতে পেরেছেন? এই কথা শুনে বুকটা ধক করে উঠল। আমি তারপরেও সাহস করে বললাম, আসলেই আপনি সেই দিন ভুল দেখেছেন। আপনি আমাকে শুধু শুধু ভুল বুঝছেন। আপনার কোনো কথা শুনতে চাই না আমি। আপনি এখন যেতে পারেন। আমি কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থেকে চলে আসলাম। সেখান থেকে সোজা ওয়াশরুমে চলে আসলাম। ওর দেওয়া থাপ্পড়ের চেয়েও ওর বলা কথাগুলো আমাকে বেশি আঘাত করেছে। চোখের পানি কেন জানি
আমার বাধা মানছে না। আয়নায় তাকিয়ে দেখি ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। রক্ত মুছে চোখে পানি দিয়ে বের হলাম। ডেস্কে গিয়ে বসলাম। নীলা বাসায় গিয়ে ওয়াশ হবে, তখন তার হাতের দিকে তাকিয়ে কেঁদে দেই। হাতে রক্ত লেগে আছে আমার ঠোঁটে। নীলা জোরে কেঁদে দেয় আর চিৎকার করে বলতে থাকে, এই হাত দিয়ে আমি আমার জানকে মেরেছি। জানি তুমি কষ্ট পেয়েছো, তোমার থেকে বেশি কষ্ট পেয়েছি আমি। নীলা চিৎকার করে কেঁদে চোখ লাল করে ফেলেছে। নীলা তার রুমে শুয়ে শুয়ে কাঁদছে। অন্যদিকে নীলার বাবা নীলাকে খেতে ডাকছে। যখন দেখলো কোনো সারা শব্দ নেই, তখন নীলার রুমের দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখে নীলা বালিশে মুখ গুজে কাঁদছে। নীলার বাবা নীলার পাশে গিয়ে বসে নীলার মাথায় হাত বুলিয়ে দেয়। কি হয়েছে মা, কাঁদছিস কেন? নীলা এবার তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কি হয়েছে মা, আমাকে বল। বাবা, এই হাত দিয়ে আমি আজকে জনিকে মেরেছি, এই হাত দিয়ে। ওকে খুব ভালোবাসিস? হ্যাঁ খুব, ওকে ছাড়া আমি বাঁচবো না। আচ্ছা, কি করা যায় আমি দেখছি, তুই খেতে আয়। না বাবা, আমার খিদে নেই। আমি ঢেকে রেখে যাচ্ছি, পরে খেয়ে নিস। অন্যদিকে নীলার হাতে থাপ্পড় খেয়ে আমার অনেক জ্বর উঠল। পরদিন আর অফিস যেতে পারলাম না। ওইদিকে নীলা ম্যাম প্রতিদিনের মতো আমাকে দেখতে না পেয়ে বুকের ভিতর আনচান আনচান করতে থাকে। উকি দিয়ে চারপাশ দেখতে থাকে, কিন্তু কোথায়ও আমাকে দেখতে পায় না। ম্যাম তার কেবিনে গিয়ে পিয়নকে খবর দিল। আজকে জনি আসেনি? জি না ম্যাম। আচ্ছা তুমি যাও। পিয়ন আসলো। নীলার টেনশনে কপালটাকে টেবিলের সাথে ঠেকালো। চোখের কোণ থেকে পানি বেয়ে বেয়ে পড়ছে। হঠাৎ কারো গলার আওয়াজে উপরে তাকালো। চেয়ে দেখে রুমা। ওকে দেখে নিল, তেলে বেগুনে জ্বলে উঠল। তুমি কি চাও এখানে? আমার কাছ থেকে আমার মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়ে গেলে কেন? বলো, কেন করলে এমন? এখন কি চাইতে এসেছো? আমার সামনে থেকে সরে যাও, চলে যাও আমার সামনে থেকে। এই বলে নীলা টেবিলে মাথা ঠেকিয়ে কাঁদতে লাগলো। রুমা নীলার মাথায় হাত দিল। নীলা এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল। ছোবে না তুমি আমায়। আমার একটা কথা শুনুন। তারপর রুমা সব খুলে বলল। নীলা এবার আরো বেশি করে কাঁদতে লাগলো। তুমি আগে বলনি কেন? জনি বলতে বারণ করেছে। ও আমার সাথে অভিমান করে আজ আসেনি। তবে একটা সত্যি কথা যে জনি আপনাকে ভীষণ ভালোবাসে। এই কথা বলে রুমা সেখান থেকে চলে আসে। নীলা কাঁদতে কাঁদতে বলে, আমি কি করে ওর সামনে মুখ দেখাবো? কাল ওর কাছে ক্ষমা চেয়ে নেব, দরকার পড়লে পা ধরবো। পরের দিন অনেক কষ্ট করে একটা রিজাইন লেটার লিখলাম। ওর বাবার দেওয়া অ্যাগ্রিমেন্টের ডেট যেহেতু শেষ, সেহেতু আমি চাকরি ছাড়তে পারি। খুব সকালে রিজাইন লেটারটা নিয়ে পিয়নের কাছে দিয়ে আসলাম। নীলা অফিসে গিয়ে আগে আমাকে খুঁজতে লাগলো। কাল রাত থেকে আমার জন্য ব্যাকুল হয়ে আছে। পিয়ন বলে চিৎকার দিতে লাগলো। কি হয়েছে ম্যাম? জনি আসেনি। হ্যাঁ এসেছিল, এটা দিয়ে গেছে। নীলা খামটা খুলে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। সবাই ধরে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে আমি দুপুরে শুয়ে আছি, তখন আমার ফোনে একটা কল আসে। আমি ধরে দেখি ইরা। কল রিসিভ করতে ওপাশ থেকে কান্নার আওয়াজ শুনতে পেলাম। কি হয়েছে, কাঁদছিস কেন? তুমি এমনটা করলে কেন? চাকরিটা ছাড়লে কেন? তাতে কি হয়েছে, ফয়সালকে নিয়ে আমার বাসায় চলে আসিস। অন্যদিকে নীলার সেন্স আসতেই চিৎকার দিয়ে বলতে লাগলো, আমার জনি কই? আমি জনির কাছে যাব। এই বলে নীলা দৌড়ে নিচে গিয়ে সোজা গাড়ি নিয়ে আমার বাসায় চলে গেল। আমি শুয়ে আছি, তখন কলিং বেলের আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছে কলিং বেল ভেঙে ফেলছে। আমি দরজা খুলতেই কে যেন আমার বুকে ঝাঁপিয়ে পড়লো। দুজন মিলে বাসার ভিতরে পড়ে গেলাম। চেয়ে দেখি নীলা। আমি ছাড়িয়ে নিয়ে বললাম, কি হয়েছে ম্যাম, এমন করছেন কেন? আমাকে মাফ করে দাও প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। কি বলছেন, পাগল হলেন নাকি? আমার মতো সামান্য একজন কর্মচারীর জন্য মরে যাবেন? ওরকম তো রাগ উঠলে প্রায়ই বলি। দেখুন, আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি আপনাকে ভালোবাসি না। ও বুঝেছি, এইভাবে কাজ হবে না। এই বলে নীলা চারপাশ কি যেন খুঁজতে লাগলো। তারপর ফল কাটার ছুরিটা নিল। কি করছেন কি? নীলা আমার দিকে তাকিয়ে হাতে একটা পোজ দিল। সাথে সাথে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। আমি ভয় পেয়ে গেলাম। কি করছো কি? কাছে আসবি না।
আসলে আমার বুকের ভেতর ঢুকিয়ে দেব। তারপর হাতে আরেকটা পোজ দিল। এবার আর সইতে পারলাম না, দৌড়ে গিয়ে হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে হাতটা চেপে ধরে বুকের মাঝে চেপে ধরলাম। কি করছো, কি পাগল হয়ে গেছো নাকি? নীলা এক ঝটকায় আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, তোর জন্য পাগল হয়ে গেছি। সর তুই, রক্ত ঝরে মরে যাব আমি। আমি আবারও বুকের মাঝে খুব শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দিলাম আর বলতে লাগলাম, পাগলি, তোকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? তোকে ছাড়া তো আমি নিজেই মরে যাবো রে। আমার কথা শুনে নীলা আমার মুখ চেপে ধরলো। এইসব কথা আর বলবে না, আমি তোমায় সত্যিই খুব ভালোবাসি, আমাকে একটু ভালোবাসবে? আমি নীলার কপালে একটা চুমু দিলাম। নীলাকে আর কিছু বলতে হলো না, খুব শক্ত করে জড়িয়ে ধরলো আমায়। ওর হাত থেকে খুব রক্ত পড়ছে। ওকে কোলে বসিয়ে হাতে ব্যান্ডেজ করে দিলাম। নীলা আমার বুকের মাঝে ওর মুখ গুজে কাঁদতে লাগলো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। নীলা কাঁদছে আর বলছে, আর যদি আমাকে কষ্ট দাও তাহলে তোমাকেও খুন করব, নিজেও মরে যাব। আমি একটু মুচকি হাসলাম। এমন সময় হঠাৎ নীলার বাবা সহ আমার বাবা মা ঘরে ঢুকলো। আমি তো অবাক। আরে আব্বু আম্মু, তোমরা কখন এলে? এই তো এখন আসলাম। বেআই সাহেব আমাদের গ্রাম থেকে নিয়ে আসলেন। নীলা আমার বুক থেকে উঠে বাবা মাকে পা ধরে সালাম করলো। নীলা আবার এসে সবার সামনে আমাকে জড়িয়ে ধরে বুকের ভিতর মুখ গুজে দিল। আপনাদের মান অভিমান শেষ হলে এবার আমার কথা শুনুন। কাল আপনাদের বিয়ে, প্রস্তুতি হন। এই কথা বলে ওনারা রুম থেকে অন্য রুমে চলে গেল। নীলা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। পরদিন নীলা আর আমার বিয়ে হয়ে গেল খুব ধুমধাম করে। বাসর রাতে বাসর ঘরে ঢুকতেই নীলা আমার পা ধরে সালাম করলো। আমি নীলাকে বুকে জড়িয়ে নিলাম। নীলা আমাকে খাটের উপর ধাক্কা দিয়ে ফেলে দিল। নীলা আমার উপর উঠে গেল। এই কি করছো? ওই দিন তো বাকিটুকু শেষ করতে পারলাম না, আজ তৃপ্তি সহকারে শেষ করব। আজ কোনো না নেই, আজ আর তোমাকে ছাড়ছি না। দেখবো কে কাকে ছাড়ে, কতটুকু পারো দেখবো। এই বলে নীলাকে ভালোবাসার আবেশে জড়িয়ে নিলাম। নীলাও আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। ডুবে গেলাম ভালোবাসার সাগরে। আমাদের এই ভালোবাসার বন্ধন চিরদিন অটুট থাকুক।